এটা তো আমার জন্য খুবই কষ্টদায়ক একটা কোশ্চেন। আমি বিরাট কষ্টের বোঝা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই কষ্টটাকে লাঘব করার তো কোনো পথ নাই। যাচ্ছে তখন বলে যে আমি কেন প্যাথোলজি করলাম, আমি তো কোনো রোগী দেখি না। এর পরবর্তীতে যখন আমরা শুরু করলাম, তুমি হয়তো আজকে স্বীকার করবা কি করবা না জানি না, যে কেন ট্র্যাডিশনালি আমি রংপুর মেডিকেলে দেখেছি, এখানে দেখেছি ফার্স্ট ইয়ার ছেলেদেরকে লাইব্রেরি ঢুকতে দেয় না। আমরা এখান থেকে 5-6 কিলো দূরে গ্রামে বাড়ি। যখন আমরা স্টুডেন্ট ছিলাম স্কুল কলেজের, তখন তো রাস্তাঘাট পাকা ছিল না। তো প্রফেশনালি আমাদের ফিমেল পেশেন্ট অনেক বেশি স্যার। ফিমেল সার্জন খুবই দরকার। রংপুরে যারা আছে তারা হাঁপায়ে যাচ্ছে। আজকে আমরা কথা বলবো আমার প্রিয় শিক্ষক, আমার মেডিকেল রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের প্রিন্সিপাল ডক্টর শামসুজ্জামান স্যারের সাথে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? জি স্যার আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার আজকে আমাদের মেডিকিং টিম আপনার সাথে কিছু ব্যক্তিগত কিছু পেশাগত কথা বলবো। যদি আপনি অনুমতি দেন আমি আপনাকে কিছু সুন্দর সুন্দর কোশ্চেন করব, আপনি ওগুলোর উত্তর দিবেন একটু। থ্যাংক ইউ, করো দেখি। স্যার আপনার মেডিকেল জার্নিটা, এই সুন্দর পথ চলাটা কিভাবে শুরু হয়েছিল? সে তো বিরাট কাহিনী। আমরা তো ইনফ্যাক্ট গ্রামের মানুষ। আমরা এখান থেকে 5-6 কিলো দূরে গ্রামে বাড়ি। যখন আমরা স্টুডেন্ট ছিলাম স্কুল কলেজের, তখন তো রাস্তাঘাট পাকা ছিল না। আমাদের গ্রামে ইলেকট্রিসিটিও ছিল না। আবার বলতে পারো যে রিমোট জায়গা থেকে পড়াশোনা করেছি। মানে আমাদেরকে পড়াশোনা করার জন্য কোথায় কি আছে না আছে দিক নির্দেশনা দেওয়ারও কোনো লোক ছিল না। আমার বাবা মার সে আমার মায়ে বেশি আমাকে উৎসাহ যোগাতেন। আর স্কুলে যখন একটু রেজাল্ট কম্পিটিটিভ ভালো করছিলাম, তবে স্যারেরা উৎসাহ দিত, পড়াশোনা করো। এইভাবে কেমনে কেমনে যেন এতদিন আগে এসেছি, আলহামদুলিল্লাহ। আচ্ছা স্যার, স্যার আপনার হচ্ছে যতটুকু জানি 17 থেকে 18টা সাবজেক্ট আমাদের মেডিকেলে, কিন্তু স্যার আপনি প্যাথোলজিকেই বেছে নিলেন কেন? মানে আপনার প্যাথোলজির প্রতি ভালোবাসাটা কিভাবে তৈরি হলো? এখন এমবিবিএস পাস করলাম 84 সেপ্টেম্বরে। তারপরে থেকে যে পোস্ট গ্রাজুয়েশন যে ভর্তি পরীক্ষাগুলো, আজকের দিনে যেমন একদিনে সব সাবজেক্ট পরীক্ষায় একই স্টাইলে হয়ে থাকে, তখনকার দিনে তা ছিল না। আজকে প্যাথোলজির অ্যাডমিশন টেস্ট, পরশু দিন দেখা যায় যে অর্থোপেডিক্স অ্যাডমিশন টেস্ট, তারপরে দেখা যায় যে অন্য সাবজেক্ট অ্যাডমিশন টেস্ট। সব সাবজেক্ট একদিনে অ্যাডমিশন টেস্ট ছিল না, আলাদা আলাদা ছিল। আমি থানা লেভেলে চাকরি করেছি প্রায় 1 বছর একটু বেশি। তারপরে আমি যেভাবে হোক রংপুর মেডিকেল কলেজে লেকচারার হিসেবে চলে আসি। আমার ইচ্ছা ছিল যে আমি পড়াশোনা করব। আমি একদিন পরীক্ষা দিতে গেলাম অ্যাডমিশন টেস্ট। প্রথম দিন পরীক্ষা ছিল, যেহেতু আমি প্যাথোলজি লেকচারার ছিলাম, আমি পরীক্ষা দিতে গেলাম ঢাকায়। প্রথম পরীক্ষা দিলাম আমরা তখন পঙ্গু হাসপাতালের MS অর্থোপেডিক্স। তারপরের দিন পরীক্ষা দিলাম প্যাথোলজি অ্যাডমিশন টেস্ট। এখনকার বঙ্গবন্ধু এই মুহূর্তে বলা হচ্ছে যে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আগের নাম ছিল ওটা IPGMNR। ওখানে পরীক্ষা দিলাম, দেখা গেল যে আমি রেজাল্টে দেখা গেল MS অর্থোপেডিক্স চান্স পেয়ে গেলাম, আমি চান্স পেয়ে গেলাম প্যাথোলজিতে চান্স পেয়ে গেলাম। তখন আমি কোথায় ভর্তি হব, আমি সেই রংপুর মেডিকেলে তৎকালীন যে আমার স্যার ছিলেন প্রফেসর নুরুজ্জামান স্যার, প্রফেসর প্যাথোলজি, স্যারকে দেখতাম খুব সিমসাম মানুষ, তার ইনকামও ভালো, খুব অনেস্ট জীবনযাপন করে, স্যার সবাই রেসপেক্ট করে। এই স্যারকে দেখি আমার উদ্দীপনা জাগলো মনের মধ্যে, আই শুড বি প্যাথোলজিস্ট। কিন্তু মাথার মধ্যে ঘুরতেছে স্যারকে দেখি প্যাথোলজিস্ট পড়াশোনা করবো নাকি অর্থোপেডিক্স করবো। আবার তখনকার দিনে অর্থোপেডিক্সের প্রফেসর ছিলেন আমাদের প্রফেসর শেখ সাওয়াদ স্যার, খুবই মানে একটা বলবো যে লিজেন্ডারি প্রফেসর। তখন চিন্তা কোথায় যাব, যদি অর্থোপেডিক্স পড়তে যাই খোঁজ নিয়ে দেখলাম আমার 5 বছরের মিনিমাম লাগবে, আর প্যাথোলজি যদি পড়তে যাই সর্বোচ্চ 2.5 বছর লাগবে। এই সময়টাকে আমি করার জন্যই প্যাথোলজিতে যাই। আর আরেকটা ব্যাপার তো থেকেই যাই, আমরা যে নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির কিছুটা আমাদের থেকেই যাই, তাড়াতাড়ি পাশ করে আসতে হবে। এই সব কারণে আমি অর্থোপেডিক্স পড়ব করে প্যাথোলজিতে যাই। আচ্ছা স্যার, স্যার আমরা যারা জানি যে প্যাথোলজিতে পুরো জিনিসটাই হচ্ছে ল্যাব রিলেটেড,
ইনভেস্টিগেশন এগুলো রিলেটেড। আপনার কি কখনো মনে হয়নি যে আমি নিজে থেকে আর রুগী দেখবো না, শুধুমাত্র হচ্ছে রুগীদের পিছনে ইনভেস্টিগেশনের অধ্যায়টাতেই থেকে যাব, আমার আর কখনো রুগী দেখা হবে না, এমন কি কখনো মনে হয়েছিল? পরের দিকে মনে হয়েছে, আচ্ছা। প্রথমের দিকে এই জন্যই মনে হয় নাই। প্রথমে মনে হয়েছিল যে একটা পোস্ট গ্রাজুয়েশন করা দরকার, জি স্যার। প্রমোশন হওয়া দরকার, কিছু টাকা পয়সা হওয়া দরকার। জি স্যার। ট্রুলি স্পিকিং যখন এটা হতে যাচ্ছে, তখন বলে যে আমি কেন প্যাথোলজি করলাম, আমি তো কোনো রুগী দেখি না। জি স্যার। এর পরবর্তীতে যখন আমরা শুরু করলাম যে সাইটোপ্যাথোলজি একটা পরীক্ষা, এফএনএসি ফাইন নিডল অ্যাসপিরেশন সাইটোলজি বা সাইটোপ্যাথোলজি, এইগুলো তখন পেশেন্ট আসে, পেশেন্টকে আমরা নাড়াচাড়া করি, তখন নিজের হাতে ইঞ্জেকশন সিরিঞ্জ দিয়ে আমরা ম্যাটেরিয়াল কালেক্ট করি, তখন একটা সান্ত্বনা পেলাম যা পেশেন্ট কিছু নাড়ছি আমরা, এই আর কি। আচ্ছা স্যার। স্যার আপনার একটু ব্যক্তিগত জীবনে যাই স্যার, কারণ আমরা জানি যে ম্যাডাম হচ্ছে ক্যান্সার পেশেন্ট ডিল করেন, উনি অনকোলজিস্ট, রেডিওলজি ডিপার্টমেন্ট হেড, রংপুর মেডিকেল কলেজ। তাহলে স্যার আপনি স্যার যেহেতু আপনাদের মানে দাম্পত্য জীবনটাকে আপনারা কিভাবে ব্যালেন্স করেছেন, যেহেতু ম্যাডামও অনেক ব্যস্ত প্র্যাকটিশনার, আপনিও মাশাল্লাহ আপনার এখানে প্রিন্সিপালের দায়িত্ব, অ্যাজ এ টিচার আপনি হচ্ছে আমাদের সবসময় ক্লাস নিচ্ছেন প্লাস। ট্রুলি স্পিকিং, যে হাজবেন্ড ওয়াইফ যদি ডাক্তার হয় সেম প্রফেশন, জি স্যার। আর যদি দুইজনেরই আকাঙ্ক্ষা থাকে টু হ্যাভ পোস্ট গ্রাজুয়েশন, জি স্যার। তাহলে ফ্যামিলিতে কিছু সুবিধা অসুবিধা সবই থাকবে, কিন্তু জি স্যার। সেখানে দুইজনের কেরিয়ার বিল্ড আপের সময় সুবিধা অসুবিধা থাকবে, পরবর্তী যখন বাচ্চা কাচ্চার লেখাপড়া সেখানে কিছু সুবিধা অসুবিধা থাকবে। সব মিলেই শুরুতে বুঝতে পারছিলাম সব ভালো হবে, জি স্যার। পরবর্তীতে দেখলাম যে অনেক ঝামেলা হচ্ছে। আচ্ছা স্যার। যখন ঝামেলা হচ্ছে, আমি তো আগে পোস্ট গ্রাজুয়েশন করেছি যেহেতু আমি সিনিয়র, জি স্যার। ও যখন পোস্ট গ্রাজুয়েশন করবে সে দেখা গেল যে গাইনিতে এফসিপিএস পার্ট অন করে ফেলেছি, এফসিপিএস। তা আমি তাকে বললাম যে আমার তো পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট, তুমি যদি গাইনিতে পোস্ট গ্রাজুয়েশন করো সারা দিন রাত তোমাকে ব্যস্ত থাকতে হবে, সংসারের কী হবে, বাচ্চা কাচ্চার কী হবে। যাক অ্যাট এনি কস্ট সে মোটিভেটেড হলো, পরে গাইনিটাকে সে ফরগো করলো। পরে সে তখন আমার পরামর্শই হোক আর অন্যদের পরামর্শই হোক, সে তখন অনকোলজিতে গেল, জি স্যার। অনকোলজিতে গিয়ে সে পোস্ট গ্রাজুয়েশন করে ফেললো। জি স্যার। প্রথমের দিকে সে বললো যে অনকোলজি মানুষ কেন পড়বে, খালি মানুষ মারা যায় অমুক তমুক। এখন সে দেখা যায় শি ইজ সো মাচ হ্যাপি উইথ অনকোলজি। সে রেডিওথেরাপি ডিপার্টমেন্টের হেড ছিল, ভেরি রিসেন্ট শি কুইট হার জব। জি স্যার। এখন সে তার রোগীপত্র অনেক রাত পর্যন্ত দেখে, অনেক রোগী তার, জি স্যার। সে ধৈর্যের সঙ্গে মোকাবিলা করে। আমিও খুব একটা কম ব্যস্ত না, জি স্যার। সব মিলেই আমরা আছি। এখন বাচ্চা কাচ্চা বড় হয়ে গেছে, সব বিয়ে শাদী হয়ে গেছে, এখন কোনো সমস্যা নেই। যখন বাচ্চা কাছে লেখাপড়া করছিল জি স্যার। আর দুইজন তখন ব্যস্ত ছিলাম, তখন অনেকটা হজবরল ছিল আর কি, ট্রুলি স্পিকিং। স্যার আপনি রংপুর মেডিকেলে দীর্ঘ সময় ছিলেন, তারপর এখানে 2022 সালে জয়েন করেছেন অ্যাজ এ প্রিন্সিপাল। না, 2019 সালে। 19 সালে। স্যার তারপর থেকে আপনার কোন লাইফটা বেশি স্ট্রাগলিং মনে হচ্ছে, যে আসলে ব্যালেন্স করাটা মেইনলি, যে রংপুর মেডিকেলে থাকা অবস্থায় নাকি এখানে অ্যাজ এ প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব গ্রহণ প্লাস টিচার প্রফেশনটাও মেনটেন করা, আবার হচ্ছে মানে অফিস শেষে নিজের একটা প্রতিষ্ঠান মেনটেন করা, কোন মানে এই ব্যালেন্সটা কিভাবে করছেন স্যার? আমি যখন রংপুর মেডিকেলে ছিলাম প্রফেসর অফ প্যাথোলজি, জি স্যার। এবং ওখানে আমি 18 বছরের মতো হেড অফ ডিপার্টমেন্ট ছিলাম, জি স্যার। তখন তো আমাকে অনেক কিছুই নগদর্পণে ডেকে ডিপার্টমেন্ট চালাইতে হয়েছে, বিভিন্ন কমিটিতে থাকতে হয়েছে, বিভিন্ন মিটিংয়ে যেতে হয়েছে। আর যখন বেসরকারি জায়গায় আসলাম, আমি বিং প্রিন্সিপাল, অ্যাজ এ প্রিন্সিপাল, এখানে তো কিছু দাপ্তরিক কাজ থাকি। জি স্যার। দাপ্তরিক কাজের পাশে আমার লেকচার নিতে হয়, দাপ্তরিক কাজের পাশে অনেকগুলো মিটিং অ্যাটেন্ড করতে হয়, জি স্যার। এবং রংপুরে বাইরেও মিটিং যেতে হয়। এগুলো তো আমার যখন প্যাথোলজি প্রফেসর রংপুর মেডিকেল সেন্টারে এই কাজগুলো ছিল না, এটা নতুন কাজ। জি স্যার। প্রথমের দিকে ভাবছিলাম কি পারবো কি পারবো না, পরের দিকে ভাবলাম যে আমি যে রংপুর মেডিকেল কলেজে 18 বছরে হেড হিসাবে অনেক প্রিন্সিপালকে দেখেছি, জি স্যার। দেখে কিছুটা শিখে ফেলেছি, যার জন্য ইনিশিয়াল একটু সমস্যা হইলেও পরবর্তীতে আমার কোনো সমস্যা হচ্ছে না। জি স্যার। আর এখানকার ম্যানেজমেন্ট আমাকে যেভাবে সাহায্য করছেন, অল টিচার্স আমাকে যেভাবে সাহায্য করছেন, জি স্যার। আই এম এনজয়িং হিয়ার অ্যাকচুয়ালি। আচ্ছা স্যার। স্যার আমি কমিউনিটি মেডিকেল কলেজের 7 ব্যাচ, তখন আমরা আপনার প্রথম এডিশনটা পেয়েছিলাম বইয়ের। এখন স্যার আলহামদুলিল্লাহ আপনার বইটা পড়ে এতটা উপকৃত হয়েছি যে এত সুন্দর করে মানে মেইন টেক্সট বুকগুলো আমাদের কাছে ধারণা ছিল যে অনেক মানে ভাস্ট থাকবে,
আমরা কতটুকু পড়বো, কিভাবে পড়বো এই ধারণাটা পেতাম না। যেমন গ্যানন, গাইটন, তারপরে হচ্ছে বেলি লাভ, এদিকে হচ্ছে ডিসি দত্ত, মানে সবগুলো বই টুকটাক আমরা নাড়াচাড়া করেছি, কিন্তু আপনার বইটা পড়ে এত সুন্দর করে আপনি প্রেজেন্ট করছেন। স্যার, বই লেখার অনুপ্রেরণাটা কোথা থেকে এসেছিল? থ্যাংক ইউ ফর দি কমপ্লিমেন্ট ফার্স্ট, যেহেতু কমপ্লিমেন্ট দিলাম আমাকে। জি স্যার। অনুপ্রেরণাটা এটা একটা কাহিনী। জি স্যার। এখানে আমার স্ত্রীর একটা বিশেষ ভূমিকা আছে, আমার ছেলে মেয়েদেরও একটা ভূমিকা আছে। মানে তুমি নিশ্চয়ই যেহেতু আমার ছাত্রী, জি স্যার। তুমি আমার বইটা আসার আগে অবশ্যই তুমি আশেপাশে ইয়ার থেকে কম্পিউটার জায়গায় জামান স্যারের, শামসুজ্জামান স্যারের লেকচার কিনতা জি স্যার। কিনতা না? জি স্যার, অবশ্যই আমার কাছে এখনো আছে এখন স্যার। আছে। জি স্যার। তা আমি একদিন বাসায় আছি, আমার মিসেস, তোমার ম্যাডাম, জি স্যার। সে বলতে যাচ্ছে একটা জিনিস দেখো তো, এই কতগুলো বুকলেট কিনে নিয়ে আসলাম, উপরে লেখা আছে লেকচার অফ জামান স্যার। এগুলি তোমার? আমি বললাম, আমার বানানো তো না। তাহলে আমি বললাম যে আমি যে লেকচারগুলো দিই জি স্যার। ওগুলো কোনো ছেলে হয়তো কম্পাইল করে করে আমার নামে বিক্রি করে, জি স্যার। তো পরে কবিতা দোকান থেকে। জি স্যার। তো আমি সবগুলো অনেকগুলো কালেক্ট করলাম, আমি দেখলাম, দেখে বললাম যে কি করা যাবে, করুক। তো আমার মিসেস বললেন জি স্যার। যে তুমি এক কাজ করো, তুমি এই সবগুলো কম্পাইল করে বই বানায় ফেলো, যাতে ছেলেপেলে এগুলো ইউজ করবে না। জি স্যার। তো এটা কি ছোটো কাজ তো না, বড় কাজ। জি স্যার। তোমার ম্যাডাম আমাকে হ্যামার করতে 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 যখন পারে না, তখন আমার ছেলে তখন ছিল ফার্স্ট ইয়ারে মেডিকেল কলেজে পড়ে, ওকে লাগাই দিল। আর মেয়ে এখন এখানে ফোর্থ ইয়ারে পরে ওকে লাগাই দিল, কিন্তু আব্বুকে বল বই লেখার জন্য। এই আমার মিসেসের হ্যামারিংয়ে আমি উদ্বুদ্ধ হয়ে লেখা শুরু করলাম। জি স্যার। এবং লিখতে লিখতে বইটা আমার ফার্স্ট এডিশনটা বের করতে ইট টুক 6 ইয়ার্স, 6 বছর লাগে বইটা কমপ্লিট করতে আমার। জি। রেগুলার পড়ছি, লিখছি। মানে একটা জিনিস বলা খুব সহজ, জি স্যার। ওইটাকে ডকুমেন্ট করা খুবই কঠিন। এই যে তোমরা ডকুমেন্ট করছো, ইটস টাফ জব। ডকুমেন্ট খুব কঠিন কাজ। থ্যাংক ইউ এই স্যার। ডকুমেন্টটা করতে গিয়ে আমার 6 বছর লেগেছে। আমরা তুমি যদি বলতে পারো আমার ফ্যামিলির মানে একটা স্টিমুলেশনে, জি স্যার। মেইনলি আমার ওয়াইফের স্টিমুলেশনের কারণেই জি স্যার। এটা লেখা সম্ভব হয়েছে আর কি। জি স্যার। স্যার, ভবিষ্যতে কি আপনার আরো এরকম মানে বই লেখার ইচ্ছা আছে কিনা? তুমি যেহেতু এমবিবিএস পাস করেছো, আমার প্যাথোলজি বই পড়েছো, জি স্যার। জামানস ইসেন্স অফ প্যাথোলজি, জি স্যার। তুমি হয়তো জানো না, আমার আরো 3টে বই আছে আমার। একটা হচ্ছে নার্সিং এর জন্য লিখেছি আমি প্যাথোফিজিওলজি অফ নার্সিং, জি স্যার। আর একটা লিখেছি আমি এমসিকিউ বই, বুক ফর দি এফসিপিএস এক্সামিনেশন। আচ্ছা স্যার। আর একটা লিখেছি আমি ইমিউনোজেনেটিক্স অ্যান্ড হিস্টোকম্প্যাটিবিলিটি। এই ইমিউনোজেনেটিক্স হিস্টোকম্প্যাটিবিলিটি টাফ চ্যাপ্টার, জি স্যার। এইটুকু আমি খুব সরল ভাষায় সিম্পলিফাই করে লেখার চেষ্টা করেছি। ইমিউনোজেনেটিক্স অ্যান্ড হিস্টোকম্প্যাটিবিলিটি, মোট 4টে বই রান করছে এই বইগুলো কি স্যার আমরা রংপুরে পেয়ে যাব? সব জায়গায় পাওয়া যায় বাংলাদেশে। আচ্ছা স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার, আরেকটা কথা, আপনি রংপুর কমিউনিটি মেডিকেলের প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব থেকে অবসর নেওয়ার এরকম একটা কথা শুনতে পাচ্ছি, মানে সবাই বলাবলি করছে যে আপনি হয়তোবা রিটায়ারমেন্টে চলে যাবেন। স্যার, আপনার এই পরবর্তী রিটায়ারমেন্ট পরবর্তী প্ল্যানটা কি স্যার? কিভাবে, মানে এই যে এখান থেকে রেগুলার একটা হচ্ছে অফিস টাইম মেনটেন করতেন, এত ওয়ার্ক প্রেশার ছিল, তারপর এই রিটায়ারমেন্টের পর জীবনটা কিভাবে কাটাতে যাচ্ছেন, প্ল্যানটা যদি একটু বলতেন। এখনো তো আছি, জি স্যার। যখন থাকবো বা থাকা হবে না জি স্যার। তখন একটা অ্যাকোমোডেট করার চেষ্টা করবো। এনিওয়ে আমার আরো জায়গা আছে, অনেক জায়গা, জি স্যার। সেখানে আমি সময় দেওয়ার চেষ্টা করবো আর কি। আচ্ছা স্যার। স্যার, শেষে আপনি যদি অনুমতি দেন একটা কোশ্চেন করতাম। আমরা জানি যখন আমি হচ্ছে এখানে মোস্ট প্রবাবলি থার্ড ইয়ারে, তখন আপনার হচ্ছে ছেলে শৌখিন ছিল, ওর ব্যাপারে যদি আমাদেরকে একটু বলতেন যে অনেক কষ্ট পেয়েছিলেন, আল্লাহ ওকে জান্নাত নসিব করুক, কিন্তু ওর এরকম করে হচ্ছে আমাদেরকে ছেড়ে চলে যাওয়াটা, ওটা কিভাবে রিকভার করেছিলেন স্যার? মানে ওটা কি এখনো অবশ্যই রিকভার, ওই বিয়োগটা তো কখনোই রিকভার হবে না স্যার। আপনি বা ম্যাডাম বা আপনার বাকি সন্তানরা ওই মুহূর্তটাকে, আপনি যেহেতু স্যার প্রিন্সিপাল বা তখন হচ্ছে প্রফেসর ছিলেন, আপনার প্রফেশনাল লাইফে এটার ইম্প্যাক্টটা বা এটা নিয়ে আমি একটু শুনতে চাচ্ছিলাম স্যার। খুব কঠিন কোশ্চেন করে ফেলেছো। আমি চেষ্টা করছি আল্লাহর কাছে যে আল্লাহ আমাকে ধৈর্য দাও, আর কেউ বলতে পারলাম না, প্লিজ। আচ্ছা স্যার, সমস্যা নেই, কারণ আমাদের সবারই হচ্ছে, যেহেতু আমিও ছিলাম, আমরাও হচ্ছে দেখেছিলাম, আমরা অনেক কষ্ট পেয়েছিলাম, আমরা তো ওকে সামনাসামনি দেখিনি। আল্লাহ ওকে জান্নাত নসিব করুক, ও ভালো থাকুক। মা বাবার কাছে এটা অনেক বড় কষ্টের।
আপনাকে যদি স্যার আমি কষ্ট দিয়ে থাকি তাহলে সরি স্যার, এভাবে আমি আসলে করতে চাইনি, কষ্টটা দিতে চাইনি। স্যার, শৌখিন চলে যাওয়ার পরে শৌখিনকে চিরস্মরণীয় করে রাখার জন্য বা মনে রাখার জন্য আপনি কি কোনো পদক্ষেপ নিয়েছেন কি? এটা তো আমার জন্য খুবই কষ্টদায়ক একটা কোশ্চেন। আমি বিরাট কষ্টের বোঝা ঘাড়ে নিয়ে ঘুরে বেড়াচ্ছি। এই কষ্টটাকে লাঘব করার তো কোনো পথ নাই, কষ্টটাকে মিনিমাইজও করার কোনো পথ নাই। আমি নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য এবং শান্তি খোঁজার লক্ষ্যে আমি একটা শৌখিন নামে ফান্ড ক্রিয়েট করেছি এবং সেই ফান্ডের আলোকে, ফান্ড দ্বারা আমার বাবা মা, আমার শৌখিন যে এক জায়গায় শায়িত আছে, ওদের পাশেই আমি একটা ছোট্ট নামাজ ঘর বানিয়েছি। তারপরে আমি একটা ক্যান্টিন বানিয়েছি, তারপরে পেশেন্টস ওয়েটিং রুম বানিয়েছি, তারপরে বানিয়েছি আমি একটা ডক্টর চেম্বার অ্যাজ দাতব্য দাওয়াখানা। নাম দিয়েছি আমি SM আরিফুজ্জামান শৌখিন দাতব্য দাওয়াখানা। ওখানে একজন MBBS ডাক্তার বসে ডেইলি সকাল 9টা 9:30 থেকে শুরু করে 1:30 2টা পর্যন্ত বসে। সেই MBBSটাকে রুগী দেখে, সে রুগী দেখে ফ্রি, একটা স্লিপ কাটে 5 টাকা দিয়ে, আর ওখানে রুগী দেখে বিনা পয়সায়। এবং ওখানে যে ফার্মেসি আছে, ওখানে আমরা শৌখিন মেমোরিয়াল ফান্ড থেকে কিছু ঔষধ ফ্রি দিই আর কিছু ঔষধ কনসেশন রেটে দিই। এটা দিয়ে আমি শান্তি খুঁজি, যেটা করে আমার শান্তি লাগে, ভালো লাগে। ডাক্তার সাহেবও দেখি। তারপরে ওখানে আমি একটা স্কুল অ্যান্ড কলেজ বানানোর চেষ্টা করছি। নাম দিয়েছি আমার বাবা মা এবং শৌখিনের নামে। স্কুল অ্যান্ড কলেজের নাম হচ্ছে শৌখিন সফুরা আমজাদ স্কুল অ্যান্ড কলেজ। আই রিপিট, শৌখিন সফুরা আমজাদ স্কুল অ্যান্ড কলেজ। আমার মার নাম সফুরা, বাবার নাম আমজাদ, আমার তো সন্তান শৌখিন। ওটা আমরা শুরু করি এই 2025 সাল শেষ হয়ে গেলে 4 বছর হবে স্কুলের বয়স। ওখানে আমার প্লে থেকে এখন 9 পর্যন্ত আছে। 26 সালে আশা করছি আমরা ক্লাস 10 খুলবো, তার পরবর্তী ইন্টারমিডিয়েট খুলবো। ওখানে একটা 5 তলা বিল্ডিং আমরা নিজস্ব অর্থায়নে করেছি। কাজটা বিল্ডিংয়ের প্রায় ফিনিশিং শেষের দিকে। ওখানে এই মুহূর্তে আমার স্টুডেন্ট আছে প্রায় 350। আমি যখন ওখানে যাই, বাচ্চাগুলোকে দেখলে আমার খুব ভালো লাগে। বাচ্চাদের আদর করি, কথা বলি, এলে বলে বলে আমি শান্তি খুঁজি। আমি খুব ঘন ঘনই ওখানে যাই, রাত্রে যাই, সকালে যাই, বিকালে যখন শুনবি তখনই যাই আমি। আমার ওটা একটা বিরাট এখন আমার ভালো লাগে জায়গা হয়ে গেছে। আমার কাছে মনে হয় যে আমি ওখানে যদি সারাদিনে কোনো জায়গায় যেটু কম খরচ করে ওই টাকাটা ওখানে খরচ করতে পারি, আই গেট প্লেজার, কারণ খুবই শান্তি লাগে তখন। এক কথায় বলতে গেলে ওটা আমার শান্তির জায়গা। আমি ওটা করার চেষ্টা করতেছি এবং এ ব্যাপারে আমার পরিবারের, আমার ছেলে ইঞ্জিনিয়ার, আমার ওয়াইফ ডাক্তার, ওদের পূর্ণ সাপোর্ট আছে। ওরাও ওখানে সাহায্য করছে। তোমরা দোয়া করো, এটা করে আমি শান্তি খুঁজতে পারি। জি স্যার, আপনার এই উদ্যোগটা খুবই প্রশংসনীয় স্যার। আপনার আল্লাহ তাআলা আপনার মনকে শান্তি দিক। এত সুন্দর করে, এত ডেডিকেশন নিয়ে একটা কাজ করছেন, ইনশাআল্লাহ আল্লাহ অবশ্যই আপনাকে এখান থেকে শান্তি দিবে। স্যার, আপনি যেহেতু এখানকার প্রিন্সিপাল প্লাস হচ্ছে একজন প্রফেসর, আপনার হচ্ছে নতুন যারা MBBS লাইফে আসছে বা MBBS এর পদার্পণ করছে, তাদেরকে নিয়ে আপনার যদি কোনো হচ্ছে অ্যাডভাইস থাকে বা উপদেশ থাকে যে কিভাবে তারা যদি মানে পড়াশোনাগুলো করে, তাহলে হচ্ছে প্রত্যেকটা স্টেপে স্টেপে তাদের হচ্ছে সাকসেস আসবে। ধন্যবাদ খুবই সুন্দর কোশ্চেন করার জন্য। যেহেতু তুমি আমার স্টুডেন্ট ছিলা, তুমি এখানকার মেডিকেল কলেজের ছাত্রী, তুমি এটা তোমারই কলেজ, এটা আনাচি কানাচি সব সম্পর্কে তোমার ধারণা আছে। তুমি যদি এখানে একটু হাঁটাচলা করো 2-4 দিন, দেখবে তোমার সময়ের চেয়ে আজকে অনেক ইমপ্রুভমেন্ট পাবা। হয়তো কোনো জায়গায় টাইলস ছিল, টাইলস দেখা যাচ্ছে ইমপ্রুভমেন্ট। কোনো স্পেসটা ছোটো ছিল, স্পেসটা বড় হয়ে গেছে আজকে, এটাকে ইমপ্রুভমেন্ট। কোনো জায়গায় হয়তো শুধু ফ্যান ছিল, আজকে এসি লাগিয়ে ফেলছে, ইট ইজ এন ইমপ্রুভমেন্ট। এগুলো হলো অবকাঠামোগত ইমপ্রুভমেন্ট। আর দ্বিতীয় ইমপ্রুভমেন্ট যেটা আমি বলবো,
এখানে টিচিংটাকে ফলপ্রসূ করার জন্য এবং একাডেমিক এনভায়রনমেন্টে আরও আপলিফ্ট করার জন্য আমি টাইম টু টাইম আমি ম্যানেজমেন্টের সাথে বসি এবং সো কাইন্ড অফ ম্যানেজমেন্ট যেটা আমার সব কথা শোনে, একাডেমিক পারপাসটাকে ভালো করার জন্য যাহা বলি সাথে সাথে সে শোনে। তুমি আজকে দেখবে স্টাফ বেড়ে গেছে, তুমি আজকে দেখবা যে ডিপার্টমেন্টগুলোতে টিচারের সংখ্যা বেড়ে গেছে। এগুলো আমি একক চেষ্টায় আমি তাদেরকে বলেছি, তা দিয়েছে। তারপর গিয়ে দেখবা আজকে যে যদি স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স তুমি দেখো যেখানে ট্রেমেন্ডাসলি বেড়ে গেছে অ্যাটেন্ডেন্স ক্লাসগুলোতে। আর যে পাশের চিন্তা করো, পাশের পার্সেন্টেজও বেড়ে গেছে এখানে। তারপর তুমি দেখবা যে যাদের ছেলে মেয়েগুলো যাতে এখানে বেশি উদ্বুদ্ধ হয়, এখানে লেখাপড়া করতে চায়, ভালো লাগে, আমি কয়েক স্টেপ নিয়েছি। তো লাইব্রেরি গিয়ে দেখবা যে তোমার সময় যেটা ছিল না, আমি একটা বোনস কর্নার বানিয়ে ফেলছি। দেখেছো? জি স্যার, দেখেছি। ভালো লাগে না? অনেক ভালো লাগছে স্যার, কারণ আমরা যখন ছিলাম তখন এইটা ছিল না স্যার। যেমন আমরা অনেকেই আছি যারা মিডল ক্লাস ফ্যামিলি বিলং করি, তখন অ্যাডমিশনের প্রাইভেট মেডিকেলের যেহেতু কস্টটা অনেক বেশি স্যার, তো ভর্তির পরপরই একটা বোনসের সেটের দামই 35+ বা 40K এর কাছাকাছি। 40,000 টাকা তখন ম্যানেজ করা অনেক টাফ ছিল স্যার। তো দেখা যাচ্ছে এখন লাইব্রেরিতে যে ফেসিলিটিটা আছে, যে আমি চাইলেই বোনসগুলো বড় করতে পারতেছি, ওখানে পড়তে পারতেছি, তারপরে আবার হচ্ছে ইস্যু করতে পারতেছি, এই জিনিসটা তখন ছিল না। এটা আমার অনেক ভালো লাগছে স্যার। এই জিনিসটা আমার মাথায় আসলো শুধু সম্ভবত চিটাগাংয়ে মাও শিশু মেডিকেল কলেজ যেটা আছে, আর সেকেন্ড রংপুর এই কমিউনিটি মেডিকেল কলেজে আমি চেয়ারম্যান ম্যাডামকে বললাম, এমডি মহাতিকে বললাম এটা চাই, সাথে সাথে পাস করে দিল, কয়েকদিন মধ্যে করে ফেললাম। অনেক টাকা লেগেছে, এটা দিয়ে দিচ্ছে আমাকে। তারপর তুমি যা দেখো যে তুমি হয়তো আজকে স্বীকার করবা কি করবা না জানি না, যে কেন ট্র্যাডিশনালি আমি রংপুর মেডিকেলে দেখেছি, এখানে দেখেছি ফার্স্ট ইয়ার ছেলে মেয়েদেরকে লাইব্রেরি ঢুকতে দেয় না। আমি যখন প্রিন্সিপাল হইলাম, ওই যে রংপুর মেডিকেল দেখে আসছি যে ফার্স্ট ইয়ারকে লাইব্রেরি করতে দেয় না, আমি শুরু করে দিলাম যে এই জোনটাই ফার্স্ট ইয়ারকে দেবো। আমি 5 বছর আগে ফার্স্ট ইয়ারকে নিয়ে গেলাম ওখানে, এই জোন তোমাদের জন্য, তোমাদের কেউ কোনো বিরত রাখে ঢুকতে বলে টেল নেই। এখন দেখো যে 5 তলায় পূর্ব দিকের জোনটা পুরোপুরি ফার্স্ট ইয়ারের জন্য, খুবই ভালো একটা ইমপ্রুভমেন্ট। জি স্যার। তারপর তুমি দেখো যে এখানে আমরা বলেছি যে ইউনিভার্সিটির কথা মতো 75% কম পার্সেন্টেজ থাকলে আমরা লোকাল এবং ইউনিভার্সিটির পরীক্ষা অ্যালাউ করবো না, সেটাই করছি, যাতে দেখা যাচ্ছে যে ক্লাসে বেড়ে গেছে। তারপর এই প্রিন্সিপালের ঘরটা একটা তোমার সময় কেমন ছিল তুমি জানবা, আমি দেখলাম যে এখানে কেউ ঢুকতে পারে না। জি স্যার। তোমার সময় তাই ছিল না? একটা ফোবিয়া ছিল যে এখানে আসা যাবে না। আর আমি দুটো দরজা খোলা রাখছি, ছাত্র স্টাফ যখন তোমার কাছে আসবে তারা আমাকে সুখ দুঃখ কথা বলবে, তাহলে কাজ ভালো হবে। স্যার আমাদের সময় আমরা কখনো প্রিন্সিপালের রুমে আসে আমাদের কোনো কিছু বলবো এই সাহসটাই পাইনি। আমি যখন হচ্ছে আপনার কাছে ইন্টারভিউ বা এই মেডিকিং এর টিম নিয়ে আসার কথাটা বলার জন্য আসবো, তখন আমার একটা দ্বিধাদ্বন্দ্ব ছিল, কিন্তু আমি আপনার ডিরেক্ট স্টুডেন্ট হওয়ায় আমার মনে এই শান্তিটা ছিল বা এই সাহসটা ছিল যে আমাকে স্যার নিরাশ করবে না বা আমাকে ঢুকতে দেয়া হবে। আমি যখন এসে জাস্ট হচ্ছে আপনার সাথে কথা বলার জন্য খালাকে বললাম, আপনি আমাকে সাথে সাথে ঢুকতে দিয়েছেন এবং আমি আপনার সামনে বসে আমার সব কিছু মানে আমি কি করতে চাচ্ছি বলতে পারছি। এটা অনেক বড় পাওয়া স্যার। ফার্স্ট ইয়ার ছেলেপেলে আসছে মাত্র কয়েকদিন আগে। জি স্যার। আমাদের 16 ব্যাচ। জি স্যার। ওরা কালকে সব দল বেঁধে স্যার সাথে দেখা করবে, আসলো। ওরা আসে বলে স্যার আমাদের এটা লাগবে, ওটা লাগবে, এটা লাগবে, ওটা লাগবে। তুই বলো ফার্স্ট ইয়ারের ছেলে 10-12 দিনের মাথায় এসে প্রিন্সিপালকে হাসাহাসি সব বলে গেল। আমি বুঝে দিলাম বাবা দেবো ওটা, তোমার ক্লাস করো, সব করে দেবো। ওরা খুশি হয়ে চলে গেল। এটা কি একটা ইমপ্রুভমেন্টের লক্ষণ না? অবশ্যই স্যার। আর তুমি দেখো আমার সব ডিপার্টমেন্টের সাফিসিয়েন্ট টিচার আছে এখন। এটা অনেক বড় পাওয়া স্যার। ভালো মিডল ক্লাস নামে বাংলাদেশে পরিচিত এখন। আলহামদুলিল্লাহ স্যার, আমি প্রাউড ফিল করি যে আমি রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের একজন হচ্ছে ডাক্তার এখন। আলহামদুলিল্লাহ স্যার, আপনার এই অবদানটা প্রত্যেকটা ডাক্তার মানে আমরা যারা হচ্ছে উত্তরবঙ্গের তারা তো আমরা জানি যে আপনার টিচিং প্রফেশনটা আপনি কীরকম করে পড়ান, কিভাবে হচ্ছে গুছাই দেন। ইভেন ভাইবা বোর্ডে আমার মনে আছে স্যার যে আমি যখন হচ্ছে মানে আপনার বোর্ডে ভাইবা দিচ্ছি তখন আপনি আমাকে বলেছিলেন যে এই কোশ্চেনটা পারলে তোমাকে আমি অনার্স দিব। মানে এতটা ফ্লুয়েন্টলি আমার ইন্টারভিউ মানে ভাইবা হয়েছিল আলহামদুলিল্লাহ। কিন্তু শেষ পর্যন্ত আমি এই পর্যন্ত চলে যেতে পারছিলাম যে আপনি আমাকে ডিরেক্ট বলছিলেন যে এই কোশ্চেনটা পারলে তুমি অনার্স পাবা।
মানে আমার এখনো মনে আছে। পারছি থেকে পড়েছিল? না না, আমি পারিনি স্যার, কারণ হচ্ছে মানে অনেক ডিপের কোশ্চেন ছিল, আমার মাথা হ্যাং হয়ে গেছিল স্যার, যার কারণে হয়তো আমি পারিনি। কিন্তু আলহামদুলিল্লাহ আমি 4টা প্রফেশনাল পরীক্ষায় স্যার কখনোই সাপ্লি আসেনি, কারণ আমার স্যার ডেডিকেশনটা ছিল যে আমাকে ডাক্তার হতে হবে, মানে আমার প্যাশন টাইপের ছিল। আর আপনাদের মতো টিচার পাওয়া আমার কাছে সৌভাগ্যের ব্যাপার ছিল স্যার। এত সুন্দর করে আপনারা পড়াতেন যে বাসায় গিয়ে হয়তো বা আমাকে কখনো প্যাথোলজি পড়তেই হয়নি, সত্যি কথা স্যার। আর আমার ব্যাচ টিচাররা বা আপনি তখন হচ্ছে আমাদের, মানে আমি যখন এখানে স্টুডেন্ট ছিলাম আপনি তখন আমাদের গেস্ট টিচার হিসেবে আসতেন। 2:30টার দিকে ক্লাসটা ছিল, কিন্তু আমরা সবাই টায়ার্ড হয়ে যেতাম ওই 2:30টায়। শুধুমাত্র শামসুজ্জামান স্যারের ক্লাস আছে, ওই দিন কেউ টায়ার্ড নাই, ওই দিন কারো ক্ষুধা লাগে না, ওই দিন কারো ঘুম আসে না, কারো হচ্ছে চায়ের জন্য নিচে ক্যান্টিনে যেতে হয় না। মানে স্যার আপনি একটা ইন্সপিরেশন ছিলেন। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ স্যার। আমার হচ্ছে আমি এখন আমার ব্যক্তিগত কিছু সাজেশন চাই আপনার কাছে, যে আমি ক্যারিয়ারটাকে কিভাবে গুছাতে পারি। স্যার আমার হচ্ছে সার্জারিতে ক্যারিয়ার করার খুব ইচ্ছা ছিল প্রথম থেকেই, কিন্তু এখন এই যে যেটা আপনি বললেন যে সময়টা, যে সার্জারিতে যেতে হলে 5 বছর লেগে যাবে, এখন আমার হচ্ছে আবার এইটা ভেবে মনে হচ্ছে যে কি এমপিএইচ করব কিনা। আপনি আমাকে যদি একটু সাজেশন দিতেন স্যার। না, তোমার আর আমার ব্যাপারটা এবিট ডিফারেন্ট। জি স্যার। আমাকে সংসার রান করাইতে হবে, জি স্যার। আর তোমার সংসার তো জামাই রান করাবে, সুতরাং ইউ হ্যাভ এনাফ টাইম। জি স্যার। তুমি যে সাবজেক্ট ভালো হবে সেটা দিয়ে পড়বা, আচ্ছা তুমি শর্ট টাইমে যাবা কেন? না স্যার, যেহেতু হচ্ছে অ্যাজ এ ফিমেল স্যার স্ট্রাগলটা সার্জারির ফিল্ডে, এটা বুঝাতে চাচ্ছি স্যার, যে ফিমেলদের সার্জারি স্ট্রাগল আছে যেমন মজাও আছে। দেখো ওই ফিল্ডে ফিমেল সার্জন খুব দরকার। জি স্যার। তার প্রপোর্শনালি আমাদের ফিমেল পেশেন্ট অনেক বেশি, অনেক বেশি স্যার। ফিমেল সার্জন খুবই দরকার। জি স্যার। রংপুরে যারা আছে তারা হাঁপায়ে যাচ্ছে। জি স্যার। আমার মনে হয় জামাইকেও বলতে চাই তোমার মাধ্যমে, তোমাকে স্কোপ করে দেবে, সময় করে দেবে, সার্জারি কেটে করার চেষ্টা করো। স্যার দোয়া করবেন স্যার আমার জন্য। ভালো ডিসিশন। আর এরপর যদি চেঞ্জ করতে চাও ট্র্যাক, নিজেই চিন্তা করবা যে আমি এটাকে চলেছি, এখানে চলে যাই। জি স্যার। আমরা আলটিমেটলি শেষ কি বুঝে যাচ্ছি, ইউ মাস্ট হ্যাভ ওয়ান পোস্ট গ্রাজুয়েশন। জি স্যার, ইনশাআল্লাহ স্যার দোয়া করবেন আমার জন্য। আর আমরা যাব, আপনি হচ্ছে আপনার যে লক্ষ্যটা, আপনি যে মোটিভটা, বা আপনি যে রকম শুরু থেকেই ছিলেন, আপনি একদম সেরকমই আপনার কর্মজীবনটাকে ওইভাবেই শেষ করে আমাদের মাঝে একদম অবিস্মরণীয় হয়ে থাকেন স্যার। থ্যাংক ইউ। ভালো থাকবেন স্যার। থ্যাংক ইউ। পার্টিসিপেট করতাম, কিন্তু মেডিকেলে ঢোকার পরে সত্যি কথা আমি কোথাও কোনো পার্টিসিপেট করিনি, আমি শুধু পড়াশোনা করছি। তোমাকে দেখে তো মনে হয় আসলে মানে উপস্থাপনা ভালো সুন্দর।